আচ্ছা, এশিয়ার ভূ-রাজনৈতিক মানচিত্রে কি খুব বড়সড় একটা পরিবর্তন হতে চলেছে? আর প্রশ্নটা কিন্তু ঘুরছে বাংলাদেশকে ঘিরেই। বাংলাদেশ কি আসিয়ানে যোগ দিতে যাচ্ছে? মানে দক্ষিণ পূর্ব এশিয়ার যে ১০টা দেশের শক্তিশালী অর্থনৈতিক আর রাজনৈতিক জোট আছে সেখানে। চলুন এই সমীকরণটা একটু গভীরে গিয়ে দেখা যাক। একবার ভেবে দেখুন তো, বাংলাদেশ শুধু একটা দেশ না, এ যেন দক্ষিণ আর দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটা ভৌগোলিক আর অর্থনৈতিক সেতু। শাফকাত মুনিরের এই একটা কথাই কিন্তু পুরো আলোচনার দরজাটা খুলে দেয়। আর ঠিক এখানেই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। যদি পার্টনারশিপটা এতই স্বাভাবিক আর যৌক্তিক হয়, তাহলে এই সেতুটা এখনও পুরোপুরি তৈরি হলো না কেন? আসল বাধাটা ঠিক কোথায়? তো এই জোটটা কেন দরকার সেই আলোচনায় যাওয়ার আগে চলুন একবার দেখে নিই এখন সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। কারণ কোথায় সুযোগগুলো কাজে লাগানো হয়নি সেটা বুঝতে পারলেই তো ভবিষ্যতের গুরুত্বটা আরও পরিষ্কার হবে, তাই না? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল সংখ্যাগুলো। ভৌগোলিকভাবে এত কাছে, অথচ বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের মাত্র ১০% হয় আসিয়ানের সাথে। ভাবুন একবার, বাকি ৯০%ই হয় বিশ্বের অন্য সব অঞ্চলের সঙ্গে। এখানেই কিন্তু লুকিয়ে আছে এক বিশাল সুযোগের গল্প, যা এখনও ব্যবহারই করা হয়নি। আর এই সুযোগটা যে ঠিক কতটা বড় সেটা অর্থনীতির দিকে তাকালেই একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে বাংলাদেশের অর্থনীতি প্রায় ৪৬৭ বিলিয়ন ডলারের, আর অন্যদিকে আসিয়ানের সম্মিলিত বাজার প্রায় ৪ ট্রিলিয়ন ডলার। মানে ব্যবধানটা সচমুচ আকাশ-পাতাল। ব্যাপারটা আরেকটু সহজ করে বলি। ধরুন আসিয়ান যদি একটা দেশ হতো, তাহলে এর যে ৪ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি, সেটা একে যুক্তরাষ্ট্র, চীন আর জার্মানির পর বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি বানিয়ে দিত। ভাবা যায়? তো এখন প্রশ্ন হলো, এই যে ৪ ট্রিলিয়ন ডলারের বিশাল একটা বাজার, এখানে ঢোকার জন্য বাংলাদেশের এত আগ্রহ কেন? কোন কৌশলগত কারণগুলো বাংলাদেশকে আসিয়ানের দিকে এভাবে ঠেলে দিচ্ছে? এর মূল কারণটা কিন্তু সময়। দেখুন, বাংলাদেশ একটা বড় অর্থনৈতিক পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ২০২৬ সালে যখন দেশটা স্বল্প উন্নত দেশ বা এলডিসির তালিকা থেকে বেরিয়ে যাবে, তখন ইউরোপ আর আমেরিকার বাজারে অনেকগুলো বিশেষ রপ্তানি সুবিধা হারানোর ঝুঁকি আছে। তাই নতুন আর নির্ভরযোগ্য বাজার খুঁজে বের করাটা এখন বাংলাদেশের জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। আর ঠিক এখানেই আসিয়ানের সদস্যপদ একটা পরিষ্কার সমাধান হিসেবে সামনে চলে আসে। এটা বাংলাদেশকে কি দেবে? প্রথমত, একটা বিশাল নতুন বাজার। দ্বিতীয়ত, এলডিসি থেকে বের হওয়ার পরের অর্থনৈতিক ধাক্কাটা সামলাতে সাহায্য করবে। আর তৃতীয়ত, আঞ্চলিক কূটনীতিতে বাংলাদেশের দর কষাকষি ক্ষমতা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। কিন্তু এখানেই শেষ না, এর বাইরেও আরও কিছু কৌশলগত লাভ আছে। যেমন ধরুন রোহিঙ্গা সংকটের কথা। যেহেতু মিয়ানমার আসিয়ানেরই সদস্য, এই ব্লকে যোগ দিলে বাংলাদেশ কিন্তু সংকটটা নিয়ে আলোচনার জন্য একটা সরাসরি আর অনেক শক্তিশালী প্ল্যাটফর্ম পেয়ে যাবে। শুধু তাই না, প্রযুক্তি হস্তান্তরের ক্ষেত্রে, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং আর ডিজিটাল সেক্টরে নতুন নতুন দরজা খুলে যাবে। আর হ্যাঁ, দক্ষ জনশক্তির রপ্তানি আর রেমিটেন্স বাড়ানোর সুযোগ তো থাকছেই। কিন্তু গল্পটা এক পেশে না। এই সম্পর্কটা মোটেও একতরফা নয়। মুদ্রার অপর পিঠও আছে। মানে আসিয়ানের জন্য বাংলাদেশকে ঠিক ততটাই দরকার। এখন প্রশ্ন হলো, কেন এই ৪ ট্রিলিয়ন ডলারের একটা জোটের হঠাৎ করে বাংলাদেশকে কেন লাগবে? কারণটা বেশ ইন্টারেস্টিং। আসিয়ানের অনেকগুলো প্রভাবশালী দেশ, যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম, একটা বড় ধরনের সংকটের মুখে পড়ছে। সেটা হলো জনসংখ্যাতাত্ত্বিক সংকট। মানে তাদের দেশের জনসংখ্যা খুব দ্রুত বয়স্ক হয়ে যাচ্ছে আর কাজ করার মতো লোকের সংখ্যা কমে আসছে। আর এটা তাদের ভবিষ্যতের অর্থনৈতিক গ্রোথের জন্য একটা বিশাল হুমকি। আর এই সমস্যার একটা প্রায় পারফেক্ট সমাধান হতে পারে বাংলাদেশ। কেন? কারণ বাংলাদেশের আছে এক বিশাল, তরুণ আর দিন দিন আরও শিক্ষিত হয়ে ওঠা এক কর্মশক্তি। এই কর্মশক্তি আসিয়ানের ভবিষ্যতের শ্রম ঘাটতিটা একদম নিখুঁতভাবে পূরণ করে দিতে পারে। তো বাংলাদেশ আসিয়ানের টেবিলে কি কি আনছে? শুধু তরুণ কর্মশক্তি না, আরও অনেক কিছু। এক, তৈরি পোশাক খাতে বাংলাদেশ তো একটা গ্লোবাল পাওয়ার হাউস। এটা আসিয়ানের সাপ্লাই চেনকে আরও অনেক বেশি শক্তিশালী আর বৈচিত্র্যময় করতে পারে।
2. বঙ্গোপসাগরের মুখে বাংলাদেশের যে কৌশলগত অবস্থান সেটা আসিয়ানকে ভারত মহাসাগরের সরাসরি একটা গেটওয়ে বা প্রবেশদ্বার দিয়ে দেবে। আর 3. বাংলাদেশের যে স্টেম মানে বিজ্ঞান প্রযুক্তির মেধাবীরা উঠে আসছে, তারা আসিয়ানের প্রযুক্তি খাতের ভবিষ্যৎ চাহিদা মেটাতে দারুণ ভূমিকা রাখতে পারে। আচ্ছা, এখন যদি আমরা এই দুইটা দিককে একসাথে মিলিয়ে দেখি, তাহলে যে বড় ছবিটা সামনে আসে তার প্রভাব কিন্তু শুধু আঞ্চলিক না, এটা রীতিমতো বৈশ্বিক। মানে পুরো ব্যাপারটা এক করলে যা দাঁড়ায় সেটা হলো একটা সত্যিকারের উইন উইন সিচুয়েশন। একদিকে বাংলাদেশ পাচ্ছে নতুন বাজার, অর্থনৈতিক নিরাপত্তা আর কূটনৈতিক শক্তি, আর অন্যদিকে আসিয়ান কি পাচ্ছে? ভবিষ্যতের জন্য জরুরি জনশক্তি, সাপ্লাই চেনে বৈচিত্র্য আর বঙ্গোপসাগরে একটা কৌশলগত প্রবেশাধিকার। আর এর ভূ রাজনৈতিক গুরুত্ব কিন্তু অনেক। এখনকার এই যে অস্থির বিশ্ব পরিস্থিতি, সাপ্লাই চেন নিয়ে যে সংকট, এই সময় দাঁড়িয়ে এমন একটা শক্তিশালী আঞ্চলিক জোট কিন্তু দুই পক্ষকে একটা মজবুত অর্থনৈতিক সুরক্ষা দিতে পারে। তবে একটা ভিন্ন মতো কিন্তু আছে। যেমন সিঙ্গাপুর হাই কমিশনার মিচেল লির মতো বিশ্লেষকরা মনে করেন, পূর্ণ সদস্যপদ না নিয়েও কিন্তু বাংলাদেশ এই সুবিধাগুলো পেতে পারে, হয়তো অন্য কোনো উপায়ে। আর এটা আমাদের মনে করিয়ে দেয় যে পুরো ব্যাপারটা এখনও কিন্তু আলোচনার টেবিলে আছে এবং এর ভবিষ্যৎ পথচলা 100% নিশ্চিত না। সুতরাং সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু একটাই, বাংলাদেশ আর আসিয়ানের এই সম্ভাব্য জোট, এটা কি এশিয়ার পরবর্তী সেরা জোট হতে যাচ্ছে যা এই অঞ্চলের ভবিষ্যৎ বদলে দেবে, নাকি এটা একটা বিশাল সুযোগ হাতছাড়া হওয়ার গল্প হয়ে থেকে যাবে? উত্তরটা কেবল সময় বলতে পারবে।